যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো আন্ডার নিউ সিলেবাস, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমি তোমাদের সঙ্গে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের একটা যুগ বা পিরিয়ড নিয়ে আলোচনা করব, যেটা অগাস্টান এজ। তোমরা সবাই দেখতে পাচ্ছ, যেটা সূচনা হয়েছিল 17 থেকে 1789। ওকে, সো এই ভিডিওটা দেখার আগে সবাইকে আমি রেকমেন্ড করতে চাইছি, তোমরা অবভিয়াসলি রেস্টোরেশনস পিরিয়ড নিয়ে একটা আমি ভিডিও বানিয়েছিলাম, ওর হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ওটা দেখে নাও। দিলে তোমার ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে এই এজটা কেন এসেছিলো, তুমি তার সঙ্গে একটা কানেক্ট করতে পারবে। দেখো তোমরা যারা পড়েছো, বেসিক্যালি আমি বলবো 1789, 1789 কী হয়েছিল বলো তো? ফ্রেঞ্চ রিভলিউশন হয়েছিল, এবং তার কিছু পরেই ওকে 1798-এ তোমার লিরিক্যাল ব্যালাড পাবলিশড হয়েছিল, এবং ওখান থেকে সূচনা হয়েছিল রোমান্টিক এজ। সো অনেকেই 1789 থেকেই ধরে নেয় রোমান্টিক এজ, দেন 1837 ভিক্টোরিয়ান এজ, বুঝতে পারছো? সো এত আমি যাচ্ছি না, আজকে আমি অগাস্টান এজ নিয়ে আলোচনা করব। আমার একটা উদ্দেশ্য রয়েছে তোমাদের এজকে একটা পার্টিকুলার একটা শেপ দিয়ে দেওয়া তোমাদের কাছে, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, তোমরা একটা বুঝতে পারো, তোমাদের যে ক্রিটিক্যাল জোনগুলো থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। সো আমরা যেভাবে দেখেছিলাম রেস্টোরেশন এজ, আজকেও দেখে নেবো আমরা অল্টারনেটিভ নেম অফ অগাস্টান এজ। ওকে, সো অগাস্টান এজকে অনেকেই বলে থাকেন এজ অফ 18th সেঞ্চুরি, এটা তোমরা শুনে থাকবে। নিও ক্লাসিসিজম, এটাও খুব টার্মটা ইউজ করা হয়। কেন হয় আমি একটু পরে বলছি, কেন অগাস্টান এজকে আমরা নিও ক্লাসিসিজম বা ক্লাসিক্যাল এজ বলবো, বা কেনই বা অগাস্টান এজ বলবো। অ্যান্ড দেন আমরা দেখে নেব, বলা হয়ে থাকে এজ অফ প্রোজ অ্যান্ড রিজন। ওকে, এবং বলা হয় এজ অফ স্টেবিলিটি অ্যান্ড এজ অফ অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন অ্যান্ড এজ অফ মডারেশন অ্যান্ড অলসো টলারেন্স অ্যান্ড এজ অফ পোপ অ্যান্ড এজ অফ ট্রানজিশনস। এবারে যেটা সব চাইতে বেশি টার্মটা ইউজ করা হয় 18th সেঞ্চুরিকে অগাস্টান এজ বা নিও ক্লাসিক্যাল পিরিয়ড কেন বলা হয়? কারণ অগাস্টান এজকে প্রথমেই বলেছিলাম এজ অফ স্টেবিলিটি, কারণ ইংল্যান্ড যে আনস্টেবিলিটির মধ্য দিয়ে যাচ্ছিল, ওকে, সেটা আমরা দেখেছি রেস্টোরেশনস এজে। আমরা দেখেছি কীভাবে ওদের সিভিল ওয়ার্স ঘটে গিয়েছিল চার্লস দ্য ফার্স্ট এবং অলিভার ক্রমওয়েলকে কেন্দ্র করে, এবং পরবর্তীকালে আবার চার্লস দ্য টু রেস্টোরেশনস কে মানে ইংল্যান্ডের মোনার্কিটাকে ফিরিয়ে নিয়ে আসে, মানে স্টুয়ার্ট কিংডমকে ফিরিয়ে নিয়ে আসে। এই ঘটনা আমি অলরেডি বলেছি, আমি আর বলছি না। যখনই আমরা ধীরে ধীরে 18th সেঞ্চুরিতে শিফট করছি, তখন ইংল্যান্ডে কিন্তু তোমার এজ অফ স্টেবিলিটিটা এসেছিলো, এবং এজ অফ টলারেন্স এসেছিলো, এবং অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন এসেছিলো। তাহলে বুঝতে পারছো এই এজ অ্যাকচুয়ালি ফ্লাওয়ারিং অফ কী বলবো, আর্ট, কালচার অ্যান্ড অলসো পোয়েট্রি ইন এ ডিসিপ্লিনড ওয়ে। ওকে, যা কিছু তৈরি হচ্ছে অর্ডার ফর্ম সব কিছু মেনটেন করে। কারণ কেন বলো তো? কারণ এজ স্টেবিলিটি হয়ে গেছে, এজে চলে আসছে অর্ডার অ্যান্ড ডিসিপ্লিন। তার জন্য ওই এজে যে পোয়েটিক ফর্মগুলো লেখা হবে, সেই নোভেল বলতে পারো তোমরা, পোয়েট্রি বলতে পারো, এভরিথিং ইজ এ অর্ডার অ্যান্ড ডিসিপ্লিনড ওয়েতে। ওকে, সো তার জন্য আমরা 18th সেঞ্চুরি ইন্টেলিজেন্স এজ আমরা বলতে পারি। কেন এবারে বলবে তোমরা আমাকে অগাস্টান এজ বলা হয়, কেন বলা হয়, বা নিও ক্লাসিসিজম এজ কেন বলা হয়? তোমাকে বুঝতে হবে হোয়াট ইজ ক্লাসিক্যাল, অ্যান্ড দেন তুমি চলে আসবে হোয়াট ইজ নিও ক্লাসিক্যাল। ক্লাসিক্যাল মানে বুঝতে পারছো, যা কিছু একেবারে ধ্রুপদী সৃষ্টি হয়েছে, যেগুলোকে যার অমরত্ব রয়েছে, সেগুলোকেই ক্লাসিক্যাল বলা হয়। আমি যদি একটা উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবে হয়তো কথক, যে ড্যান্স, বা আমাদের যে রামায়ণ মহাভারত, এগুলো ক্লাসিক্যাল। কেন? কারণ ওদের এতটাই সাহিত্য গুরুত্ব রয়েছে, কবে লেখা হয়েছিল আজও তার সমানভাবে ইম্পর্টেন্স কিন্তু একটু হারায়নি, এগুলো চলে যাচ্ছে। কিন্তু বর্তমান তোমরা যদি কোনো গান শোনো, এগুলো কিন্তু সাময়িকের জন্য আসছে আমাদের কাছে, মন জয় করে আবার কোথায় যেন তলিয়ে যাচ্ছে অকুল সমুদ্রে, আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখো সেই মহাভারত, সেই রামায়ণ এখনও আমাদের কাছে সমানভাবেই কিন্তু গুরুত্ব দিয়েই ধরা দেয়। তার জন্য এগুলো ক্লাসিক্যাল তৈরি হয়েছে। এবারে দেখো, এই যে অগাস্টাস সিজার কে ছিলেন বলো তো? ওর রোমে তিনি রাজত্ব করতেন 63 বিসি থেকে 14 এডি, রোমান কিং অগাস্টাস সিজার। ওনার সময় ইংল্যান্ডে যে ক্লাসিক্যাল লিটারেচারগুলো তৈরি হয়েছিল, কার হাত ধরে? অভিড বলতে পারো, ঠিক আছে, আরও অনেকেই ছিলেন। ও ক্লাসিক্যাল কিছু রাইটার ছিলেন ওখানে। তোমার বিভিন্ন রকম ক্লাসিক্যাল লিটারেচার তৈরি করা হতো। এবং যখনই ধীরে ধীরে আমরা 18th সেঞ্চুরিতে চলে এলাম ইংল্যান্ডে, তখন প্রত্যেকটা রাইটারের একটা কনসেপ্ট, যে এই ক্লাসিক্যাল যে অভিড বা ভার্জিলের এই লেখাগুলোকে কপি করে লেখা, সো এবং তাকে একটা নতুন ফর্ম দেওয়া, সেটা ক্লাসিক্যাল থেকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের নিও ক্লাসিক্যাল। মানে সেই লেখাগুলোকে একটু নিউলিভাবে নতুনভাবে রিইনভেন্টেড করা। তার জন্য যেগুলো হয়েছিল, রোমান যে লিটারেচারগুলো রিইনভেন্টেড হয়েছিল, কোন লিটারেচারগুলো? ক্লাসিক্যাল লিটারেচারগুলো নতুনভাবে
তার জন্য সেটা আমরা বলবো নিও ক্লাসিক্যাল এজ। ওকে, দেন এবং আমরা রোমের শাসকের নাম ধরেও আমরা রাখবো এই 18th সেঞ্চুরিকে এজ অফ অগাস্টাস সিজার বা অগাস্টাস এজ। ওকে, অ্যান্ড অলসো দ্য এজ অফ ক্লাব অ্যান্ড কফি হাউস, এগুলো আমি বলে দিচ্ছি। তাহলে যেটা আমাদের অসুবিধা হয়, কেন অগাস্টাস এজ আমরা বলবো, কেন বলবো বুঝতে পারছো? কারণ ওই সময় যে রাজা ছিলেন অগাস্টাস সিজার, ওর সময় যে লিটারেচার ফ্লোরিসিং ঘটেছিল ক্লাসিক্যাল লিটারেচারগুলো, সেগুলো সিমিলারলি আমাদের 18th সেঞ্চুরি পিরিয়ডে কিন্তু ক্লাসিক্যাল লিটারেচারগুলো এসেছিল, কিন্তু একটু নতুনভাবে। তার জন্য ওর সময় যতটা এজটা রোমে যেভাবে স্টেবিলিটি ছিল 18th সেঞ্চুরি ততটাই স্টেবিলিটি রয়েছে। তার জন্য ওই সিমিলারিটি থেকে বেস করে আমরা বলতেই পারি এটা অগাস্টাস এজ, বা আমরা বলতেই পারি নিও ক্লাসিক্যাল এজ, কারণ ওই সময়ের ক্লাসিক্যাল যে লিটারেচারগুলো নতুনভাবে আমাদের কাছে ধরা দিয়েছিল। এটা বোঝাতে পারলাম আশা করি। দেন আমরা আস্তে আস্তে চলে আসবো। দেখো এই 18th সেঞ্চুরিতে অ্যাকচুয়ালি 1702-তে কী হয়েছিল বলো তো? ফরমেশন অফ গ্রেট ব্রিটেন যে কনসেপ্ট। কেন বলছি? আগে যে স্টুয়ার্ট কিং রাজত্ব করতো ওরা কিন্তু স্কটল্যান্ডে থাকতো, ওকে, এবং পুরো ইংল্যান্ডকে রাজত্ব করতো। কিন্তু 18th সেঞ্চুরিতে যখন এলো তখন কিন্তু গ্রেট ব্রিটেন, তোমরা অনেকেই নাম শুনেছো, গ্রেট ব্রিটেন কি অনেকেই বুঝতে পারো না, কিন্তু ইংল্যান্ড প্লাস স্কটল্যান্ড ইজ ইন নর্থ অ্যান্ড ইংল্যান্ড ইজ ইন সাউথ, এই দুটো কান্ট্রি একসঙ্গে হয়ে ফরমেশন হয়ে গেল কি গ্রেট ব্রিটেন। একটা স্ট্রংগেস্ট নেশান বিল্ড হলো 18th সেঞ্চুরিতে। তার জন্য আমরা 18th সেঞ্চুরি যেহেতু স্টেবিলিটি এসেছে, তার জন্য কিন্তু বিভিন্ন রকম ফরমেশনও হচ্ছে আমাদের কাছে। ইংল্যান্ড নতুনভাবে ধরা দিচ্ছে গ্রেট ব্রিটেন নাম নিয়ে। ওকে, কিছুই নয়, ইংল্যান্ড এবং স্কটল্যান্ডটা একসঙ্গে মার্চ হয়ে গেছে। ওকে, দেন এবারে যেটা দেখবো যে অ্যাবলিশ পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা একটু দেখে নেবো, দিলে বুঝতে সুবিধা হবে। অ্যাবলিশন অফ স্টুয়ার্ট কিং, এবং আমরা দেখেছিলাম ওই রেস্টোরেশনস পিরিয়ডে যে স্টুয়ার্ট কিং ছিলেন চার্লস দ্য ফার্স্ট, অ্যান্ড দেন অলিভার ক্রমেল কিছুটা সময় রাজত্ব করেছিলেন, কিন্তু আবার স্টুয়ার্ট কিংডমই ফিরে এসেছিলেন কার হাত ধরে বলো? চার্লস দ্য শুয়ের হাত ধরে। পরবর্তীকালে দেখবো আমরা লাস্ট যে কুইন ছিলেন স্টুয়ার্ট বংশের, কুইন অ্যান। ওকে, পরবর্তীকালে ওই স্টুয়ার্ট বংশের অ্যাবলিশন ঘটে যায়, মানে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় 18th সেঞ্চুরিতে, এবং চলে আসে হ্যানোভেরিয়ান কিংডম বা হ্যানোভেরিয়ান সাকসেশন ইন 1714, এবং হ্যানোভেরিয়ান মোনার্কসার। তাহলে আমরা স্টুয়ার্টকে কিন্তু এখানেই তার যে জার্নি 18th সেঞ্চুরি স্টপ হয়ে গেল, এবং নতুন একটা কি রাজত্বের জার্নি শুরু হলো, যেটাকে আমরা বলবো হ্যানোভেরিয়ান সাকসেশন। ওকে, বা হ্যানোভেরিয়ান কিংডম। রাজাগুলোর নাম দেখে নেব, কিন্তু এই রাজাগুলো কিন্তু খুব কি মানে ভালোভাবে রাজা শাসন করতেন। তার জন্য তো 18th সেঞ্চুরিতে যে লিটারেচারগুলো তৈরি হয়েছে অনেকটা বেশি পরিমাণ অর্ডার এবং ফর্ম মেনটেন করে, অনেকটা বেশি অ্যারিস্টোক্রেটিক মেনটেন করে। কেন? কারণ এজ স্টেবিলিটি রয়েছে, তার জন্য এইসব লিটারেচার তৈরি হচ্ছে। আমরা দেখে নেব অবভিয়াসলি কোন কোন কবি সাহিত্যিকরা লিখতেন এই যে এজে, দিলে আমরা বুঝতে পেরে যাব। সো হ্যানোভেরিয়ান মোনার্কস আর জর্জ দ্য ফার্স্ট, জর্জ দ্য সেকেন্ড, জর্জ দ্য থার্ড অ্যান্ড জর্জ দ্য ফোর্থ, দেন উইলিয়াম দ্য ফোর্থ। দেন আমরা চলে আসবো কুইন ভিক্টোরিয়া 1837, ভিক্টোরিয়ান এজ, মানে কুইন ভিক্টোরিয়ার হাত ধরে কিন্তু হ্যানোভেরিয়ান সাকসেশনের কী হয় মানে মুছে যায়, এবং পরবর্তীকালে আমরা ভিক্টোরিয়াকে পাবো, কুইন ভিক্টোরিয়া, যিনি মানে এস্টাবলিশ করেছিলেন ভিক্টোরিয়ান কিংডম। তাহলে বোঝার চেষ্টা করো, এই যে হ্যানোভেরিয়ান কিংডম 18th সেঞ্চুরি থেকে দীর্ঘ রাজত্ব চালিয়েছিল, সেটা ট্রানজিশনাল হতে পারে, সেটা রোমান্টিক এজ হতে পারে, এই পুরো যুগটা জুড়ে এই রাজাগুলো তুমি নাম পেয়ে যাবে, জর্জ দ্য ফার্স্ট, জর্জ দ্য সেকেন্ড, জর্জ দ্য থার্ড অ্যান্ড জর্জ দ্য ফোর্থ। দেন আমরা চলে আসবো ভিক্টোরিয়ান এজে। তাহলে ভিক্টোরিয়ান এজে আমরা পেয়ে যাবো 1837 শুরু হচ্ছে, চলছে কত দূর পর্যন্ত? 1900, এখানটায় কুইন ভিক্টোরিয়ার রাজত্ব চলছিল এরপর থেকে। তাহলে কিন্তু এখন যে আমরা চলবো এই যে 18th সেঞ্চুরি পিরিয়ড চলবো, আমরা রোমান্টিক এজ আমরা ধরে চলবো, এগুলো কিন্তু এইসব হ্যানোভেরিয়ান কিং মোনার্কস কিন্তু রাজত্ব করেছিলেন, এটা তোমাকে বুঝতে হবে। এবং দেখো একটু যদি আমরা দেখি ইন 18th সেঞ্চুরিতে যে হুইগ অ্যান্ড টরি পার্টি অলওয়েজ ফাইটিং, তারা যুদ্ধ করতেন ওভার দ্য ভেরিয়াস থিংসের ওপরে, এবং দে ফট ওভার অলসো দ্য হ্যানোভেরিয়ান সাকসেশন অলসো। ওকে, এবং হ্যানোভেরিয়ান যে কিংডম যখনই স্টুয়ার্ট বংশ মুছে যায় এবং হ্যানোভেরিয়ান কিংডম ইংল্যান্ডে রাজত্ব করে, তখনই আমরা দেখতে পাবো তারা কী কী এস্টাবলিশ করেছিল। দেখো, মডারেশন অ্যান্ড টলারেন্স, প্রথম যে রেস্টোরেশন এজে যে টলারেন্সটা ছিল না, সেটা কিন্তু হ্যানোভেরিয়ান যে রাজারা ছিলেন ওরা কিন্তু সেটা প্রতিষ্ঠা করতে পেরেছিলেন সমাজে। দে ওয়ান্টেড কন্ট্রোল অ্যান্ড স্টেবিলিটি। ওকে, অ্যান্ড দে গেভ ইম্পর্টেন্স টু দ্য ক্লাসিক্যাল ভ্যালু, তারা কিন্তু ক্লাসিক্যাল ভ্যালুর প্রতি জোর দিতেন। তার জন্য তখনকার যে রাইটারগুলো যে লিখতেন ইংল্যান্ডে, তারা কিন্তু ক্লাসিক্যাল ভ্যালুর উপরে কিন্তু জোর দিতেন। এবং
আমরা দেখব তারা কি ক্লাসিক্যাল যে কনসেপ্টগুলো রোমের যে কনসেপ্টগুলো ছিল ওগুলো একটু চেঞ্জ করে তারা তৈরি করেছিলেন, তার জন্য আমরা একে নিও ক্লাসিসিজম বলবো। সো নিও ক্লাসিসিজম মানে কি গেভ ইম্পর্টেন্স টু নেচার, order and also rules and maintain and proper decorum, aristocratic lifestyle of the town people, not the village people. আমরা যদি দেখি পোপের রেপ অফ দ্য লক, তাহলে তুমি বুঝতেই পারবে, তোমরা পড়বে পোপের রেপ অফ দ্য লক দিলে তুমি প্রত্যেকটা জিনিস তুমি এই ফিচার্সগুলো বুঝতে পারবে কেন এগুলো লিখলেন আলেকজান্ডার পোপ। কারণ হ্যানোভিয়ান কিংডম যে পজিশন সমাজে এস্টাবলিশ করে দিয়েছিল তার রিফ্লেকশন ছিল আমাদের রেপ অফ দ্য লকের মধ্য দিয়ে। তাহলে কোনো লিটারেচার বুঝতে গেলে তোমাকে ওই সময়ের যে সমাজের অ্যাঙ্গেল তুমি যদি ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমার লিটারেচার তোমার কাছে আলাদা টেস্টে ধরা দেবে, নাহলে কিন্তু সেই তেতো হিসাবে ধরা দেবে। বুঝতে পারছো? এই যে নিও ক্লাসিসিজম কিছু রাইটারকে আমরা দেখে নেব, পোপ অ্যান্ড জোনাথন সুইফট, জনসন, জন গে, আর তারা যে ফর্ম মেনটেন করে লিখতেন, নিউ ফর্ম, মক এপিক স্টাইল, তোমরা বুঝে যাবে, অ্যান্ড অলসো স্যাটায়ার। অ্যান্ড তোমরা একটাই কাজ করবে যে এই যে নিও ক্লাসিক্যাল রাইটার যে তোমরা নামগুলো পেলে, কেন নিও ক্লাসিক্যাল বলা হয়, এটাই তোমার প্রথমে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার ছিল, বা যিনার কাছে পড়ছো উনি হয়তো বলেছেন এবং ওটাকে ভালোভাবে বোঝার দরকার ছিল। দিলেই তুমি কিন্তু বুঝতে পারতে নিও ক্লাসিক্যাল রাইটার কারা, কেন বা এদেরকে নিও ক্লাসিক্যাল রাইটার বলা হয়ে থাকে। দিলে ওর ওয়ার্ক কিন্তু মেনটেন করতে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ তুমি সেই ছন্দে চলে আসতে পারবে। আমি একটা লিখে দিচ্ছি, দেখো, তোমাদের বেশি কিছু বুঝতে হবে না। পোপস পোয়েট্রি তুমি লিখলে, পোপের যে পোয়েট্রিগুলো, দ্য রেপ অফ দ্য লক, অ্যান্ড এসে অফ ক্রিটিসিজম অ্যান্ড দ্য ডানসিয়ার্ড এগেনস্ট দ্য ফেক রাইটারের বিরুদ্ধে তিনি লিখেছিলেন দ্য ডানসিয়ার্ড। সো এভাবে তোমরা করে নিলে। সুইফট, জোনাথন সুইফট, ওনার কিছু বিখ্যাত লেখা, এ টেল অফ ট্যাভ অ্যান্ড অলসো গেলিভার ট্রাভেলস, যে পলিটিক্যাল স্যাটায়ার, এগুলো তোমরা 2-3টে করে জেনে নিলে। তোমাকে শর্ট কোশ্চেন দেবে, পোপকে কেন নিও ক্লাসিক্যাল রাইটার বলা হয়, বা তিনি কোন এজের, এবং তার লেখা কোনো দুটো ওয়ার্কস মেনশন করতে 2 নম্বরে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবে। আমি একটাই করে দিয়েছি তোমাদের জন্য, বেশি কিছু করতে হবে না। রেপ অফ দ্য লক পড়তে হবে না তোমাকে, ডানসিয়ার্ড পড়তে হবে না, কিন্তু তোমাকে ওয়ার্কসটা মেনটেন করতে হবে এবং তিনি কোন এজে বিলংস করছে এটা কিন্তু তোমাকে জানতে হবে। আর এটা যদি এভাবে জানো তাহলে তোমার সারা জীবন মনে থেকে যাবে, এটা আমার বিশ্বাস, বা তোমরা হয়তো বা বুঝতে পারছো আমি কী বলছি। দেন আমরা একটু চলে আসবো ব্যাকে। এই দেখো, 18th সেঞ্চুরিকে আমরা বলতেই পারি এজ অফ ক্লাব অ্যান্ড কফি হাউসেস। ওকে, যেটা আমরা মডার্ন ফেসবুক কনসেপ্ট, আমাদের কাছে ক্লাব অ্যান্ড কফি হাউসগুলো হারিয়ে যাচ্ছে। ওকে, তুমি যদি শহরাঞ্চলে যাও তাহলে কিন্তু কফি হাউস রয়েছে কলেজ স্ট্রিটের কাছাকাছি, কিন্তু ওখানে তেমনভাবে আর ততভাবে এটা আলোচনা হয় না যতটাই আগে আলোচনা হতো বিভিন্ন দেশের পলিটিক্যাল কনসেপ্ট নিয়ে, পোয়েট্রি নিয়ে। মান্না দেকে তো কফি হাউস নিয়ে তিনি গান লিখেছিলেন। ওকে, কিন্তু সেভাবে হয় না, কেন? আমাদের হাতে ফেসবুক চলে এসেছে, কারণ ফেসবুকে আমরা যে যার ব্যক্তিগত মতামত আমরা প্রয়োগ করি। কিন্তু তুমি যদি গ্রাম অঞ্চলে চলে আসো, দেন তুমি 6টা থেকে 7টার মধ্যে তুমি যদি দেখো, বা 8টার মধ্যে সন্ধ্যার দিকে চায়ের দোকানে দেখবে অনেক মানুষ বিভিন্ন রকমভাবে আলোচনা করছে। কেন করছে? কারণ এই যে স্টেবিলিটি রয়েছে, কোনো রকমভাবে কোনো যুদ্ধ নেই, মানুষ বিভিন্ন রকম প্রসঙ্গ নিয়ে আলোচনা করছে। এমনই কনসেপ্ট কিন্তু এসেছিল 18th সেঞ্চুরিতে, তার জন্য একটা পার্টিকুলার কোশ্চেন্স করা হয়ে থাকে। 18th সেঞ্চুরি ইজ কল্ড দ্য এজ অফ ক্লাব অ্যান্ড কফি হাউসেস, হোয়াই? ওকে, তোমাকে বলতে হবে। দিলে তুমি কীভাবে করবে? এই যে কিছু ক্লাব অ্যান্ড কফি হাউসে তোমাকে নাম মেনশন করতে হবে। প্রথম যে ক্লাবের নাম আমি মেনশন করতে চাইছি এখানে, কিটক্যাট ক্লাব, যেখানে প্রিডমিনেন্ট ছিল হুইগ পার্টি যারা ছিলেন। মেম্বার্স কারা ছিলেন? এডিসন স্টিল ছিলেন, উইলিয়াম কনগ্রিভ ছিলেন, রবার্ট ওয়ালপোল ছিলেন। স্ক্রিবলার্স ক্লাবে বেসিক্যালি স্টোরিদের নিয়ে তারা ফরমেশন হয়েছিল, যেখানে ছিলেন পোপ ছিলেন মেম্বার, সুইফট ছিলেন, জন গে ছিলেন, জন আরবুথ নট ছিলেন। পোপ তো লিখেছিলেন এপিস্টল টু ডক্টর আরবুথ নট, এটা লিখেছিলেন। সো এবং এদের নাম, কে কোন ক্লাব এবং দুটো করে মানে তোমার ওয়ার্ডসগুলো জানলেই শুধু হয়ে যাবে। আমি কিন্তু 18th সেঞ্চুরি জাস্ট ছুঁয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা যখন অনলাইনে ক্লাস করে থাকি তখন কিন্তু পুরো ডিটেলসে আলোচনা করি, বাট এটা পসিবল নয়। আমি তোমাদের কাছে জাস্ট একটা রোড ম্যাপ দিয়ে দিচ্ছি, তোমরা এই পথে চলো, একটা বই উঠিয়ে নাও, যে কোনো বই, তুমি আরামসে এগুলো ক্লিয়ার আপ করতে পারবে আমার যদি এই ভিডিওটা দেখে রাখো। আর দেন আমরা আরও একটা পেয়ে যাবো, এজ অফ পিরিয়ডিক্যাল মানে বুঝতে পারছো, ওখানে খবর কাগজ। ওকে, এখানেও লেখা হতো 18th সেঞ্চুরিতে বিভিন্ন রকম পিরিয়ডিক্যাল এসে। তোমরা যদি আনন্দবাজার পত্রিকা পড়ো, রবিবারে যদি পাতা খুলে দাও, তাহলে তোমরা অনেক ছোটোদের তুমি লেখা তুমি দেখতে পাবে, বা অনেক রাইটার্সের লেখা তুমি দেখতে পাবে। এভাবে সাহিত্যের একটা উন্মোচন ঘটেছিল, যেটা কিন্তু 18th সেঞ্চুরিতে কিন্তু এটা ব্যাপকভাবে তৈরি হয়েছিল। কেন? ওখানে তো তখন ফেসবুক ছিল না, ইনস্টাগ্রামও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না। সো পিরিয়ডিক্যালের মর্যাদা অনেক বেশি ছিল। ওকে, সো এডিসন অ্যান্ড স্টিল, দ্য ট্যাটলার অ্যান্ড দ্য স্পেকটেটার,
ওকে, অ্যান্ড ডক্টর জনসন, দ্য রামলার অ্যান্ড দ্য আইডলার, এগুলো কিন্তু তাদের খবর কাগজের নাম বা নিউজ পেপারের নাম বা পিরিয়ডিক্যালের নাম। আমি বলে রাখি এখানে রোজার ডি কাভারলে বলে একজন ক্যারেক্টার তিনি তৈরি করেছিলেন, জোসেফ এডিসন্স। ওকে, ওনার যে লাইফস্টাইল, ওনার যে সামাজিকতা দায়িত্ব, তিনি কিন্তু এই সিম্বলিক্যাল মধ্য দিয়ে, এই ক্যারেক্টারের মধ্য দিয়ে তিনি কিন্তু ফুটিয়ে তুলেছিলেন, জাস্ট ইমাজিনারি ক্যারেক্টারের মধ্য দিয়ে। সো এভাবে কিন্তু তোমাকে জেনে রাখতে হবে ব্যাপারখানা অগাস্টা নেচ নিয়ে। তো আমার একটা কথা মনে পড়ছে, বলে দিই, আমরা যখন ছোটো ছিলাম তখন কখন সকালে খবর কাগজ আসবে সেটা নিয়ে খুলে খুলে আমরা পাতাটা উল্টাবো এবং সেটা পড়বো, সেটা অধীর আগ্রহে থাকতাম। কিন্তু এখন সে ব্যাপারটা নেই, কারণ মোবাইল এসে গেছে। কিন্তু একসময় খবর কাগজের ইম্পর্টেন্সটা অত্যন্ত জরুরি ছিল। তাহলে বুঝতে পারছো 18 সেঞ্চুরি কতটা সাহিত্যিক বিভিন্ন রকম ব্রাঞ্চ তার তৈরি করে দিয়েছিল। তাহলে আমরা একবার দেখে নেব যে 18 সেঞ্চুরিতে কী ঘটেছিল। আমি নোভেলটা লিখিনি, হেনরি ফিল্ডিং ছিল, পামেলা রিচার্ডসনের লেখা ছিল। দেন আমি একদিন আলোচনা করব নোভেল নিয়ে অবভিয়াসলি, এতটাই থাকলেই হয়ে যাবে আশা করি। সো ইমার্জ অফ পিরিয়ডিক্যাল প্রথমে 18 সেঞ্চুরি ঘটেছিল। সে ক্লাব অ্যান্ড কফি হাউস আমি বললাম, কিটক্যাট ক্লাব অ্যান্ড দ্য স্কিপড্রাস ক্লাব। অ্যান্ড দেন অলসো আমরা দেখলাম যে নিউ ক্লাসিক্যাল রাইটার, এই কনসেপ্টগুলো জানলে এবং হ্যানোভারিয়ান কিংডম ছোটো করে জেনে নিলে তোমার আশা করি 18 সেঞ্চুরিকে কেন নিউ ক্লাসিক্যাল এজ বলা হয়, কেন অগাস্টান এজ বলা হয়, তোমরা অবভিয়াসলি বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। এতটা আমি জাস্ট তোমাদের রোড ম্যাপ দিলাম এবং তোমাদের কাজ হবে নিজে অ্যানালাইসিস করে, নিজে রিসার্চ মেথড করে কিছু নতুন নতুন কিছু নোটটা বানিয়ে নেওয়া। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান সেকেন্ড। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সঙ্গে থেকো। এবং আমি তো বারে বারেই বলি, আমাদের গ্রুপ রয়েছে, তোমরা অ্যাড হতে পারো, আমরা সেখানে বিভিন্ন রকম আলোচনা করে থাকি, তোমরা ক্লাসও করতে পারো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান সেকেন্ড।